সফরে বের হলে সেই পথ যদি হয় পূর্ব দিকে, তাহলে আমাদের পথ যে কোনো ভাবেই নিয়ে আসে ব্রাহ্মণবাড়িয়াতে। কারণ আর আমরা আজকেও যে কোথায় যাচ্ছি এখন হয়তো জানি না, কিন্তু পথ আমাদেরকে ব্রাহ্মণবাড়িয়া নিয়ে এসছে আপনার শহরে, এবং সেখানে তোমাদেরকে মিষ্টিমুখ করাতে নিয়ে আসলাম। থানামুখী তবারক হিসেবে নাও তোমরা। বাহ, আমি একটা চাই। বাহ বাহ বাহ, আমি ততোধিক চাই। হ্যাঁ, ততোধিক। তাহলে দুইটা, তুমি সিঙ্গেল। থ্যাংক ইউ। বাহ, অসাধারণ। এটা বিশ্লেষণ করবে কে? রিঙ্কু? বুঝলো? রিঙ্কু বলো। না, 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 না। না, রিঙ্কু বিজ্ঞের মতো এটা কিছু বলার চেষ্টা করছে। একটু তোমার এলাকায় এটা হয়? তখনই সুনাম হয় যখন তার মধ্যে কোনো বিশেষণ থাকে। তবে বিশেষায়িত করার মতো কিছু আছে অবশ্যই। সেটা খুঁজে বের করতে পারছো তুমি? এই পরিমাণ অল্প হয়ে গেছে। আবার না। নিঃসন্দেহে অনেক সুস্বাদু। আর মফস্বল বা জেলা লেভেলের মিষ্টিগুলোতে আমরা ঢাকায় যে মিষ্টিগুলো খাই, এগুলোর চেয়ে ভেজালের পরিমাণ কম থাকে। রিঙ্কু যেটা বলছিল যে দই এবং ছানামুখীর স্বাদ হচ্ছে আলাউদ্দিন খাঁ এবং মনমোহন দত্তের স্বাদের মতো মিঠা। এখানে একটু বলে রাখি, এখানে কিন্তু কবি আল মাহমুদেরও বাড়ি। কবি আল মাহমুদ হ্যাঁ, সাহেব। আল মাহমুদেরও বাড়ি। তো সেই জায়গা হচ্ছে তারও যে কবিতার ছন্দ, সেই জি। মিঠার স্বাদ দিতে আমরা মনমোহন দত্ত এবং আল মাহমুদ খাঁকে পাচ্ছি না, কিন্তু আলাউদ্দিন খাঁর একটা স্মৃতি জাদুঘর আছে, সেখানে চলে আমরা। অবশ্যই অবশ্যই। ওখানে যদি 2-4 লাইন হয় সেটা হইতেও পারে, তাই না? জি অবশ্যই। চলো জি। আমি কিছুদিন আগে ব্রাহ্মণবাড়ি এসেছিলাম, তখন এসে দেখলাম যে এখানে ওস্তাদ সাদাত হোসেন খান শরৎ বাজাচ্ছে, এবং মন্ত্রমুগ্ধর মতো ছোট বড় সবাই, মানে শহরের সবাই এসে এখানে শরৎ শুনছে। আমি খুব মুগ্ধ হলাম, ফেসবুকে স্ট্যাটাস দিলাম। দেওয়ার পর যে হলো তার কিছুদিন পরে, মানে জানুয়ারিতে আমি দেখলাম যে এটা পুড়িয়ে দেওয়া হয়েছে। আমরা এই আলোচনাটা মানে তোলা হলো বা এখানে নিয়ে আসাই জায়গায় যে আমরা জানি যে আমাদের জেলা শহরগুলোতে এক ধরনের সাংস্কৃতিক আন্দোলন হয়, সাংস্কৃতিক চর্চা হয়। মিশুবাড়ি, আমি তোমার কাছে জানতে চাই যে তুমি তো বগুড়া থেকে আসা, তোমাদের বগুড়া শহরেও সাংস্কৃতিক যে চর্চা আছে, শিল্পকলা একাডেমি, তারপর মানে থিয়েটার আছে। আর থিয়েটারের পাশাপাশি বেশ কিছু সাংস্কৃতিক বা গানের সংগঠনও ছিল, যেমন বিবর্তন, তারপরে পরবর্তীতে বি বয়েজ বা আদার্স, আরো আমরা কজন, সব মিলে একটা সাংস্কৃতিক পরিবেশ আছে ওই রিজিয়নে। তবে কল্যাণের পাবনা নিয়ে কোনো অভিজ্ঞতা আছে? মানে পাবনা জেলা শহর দেখা, পাবনা জেলা শহরের সাংস্কৃতিক কর্মকাণ্ড, এছাড়া এখন তো শুটিং এর কারণে সবাইকে বিভিন্ন জেলা শহরে যেতে হয়, বিভিন্ন জায়গায়। পাবনা অঞ্চলে কি সাংস্কৃতিক অনুষ্ঠান আছে? ক্রিসমাসের সময় এক ধরনের অনুষ্ঠান হয়, নিউ ইয়ার এক ধরনের অনুষ্ঠান হয়, বিয়ের সাথে আরো এক একটা জায়গায় এক এক ধরনের হবে তারা, মানে সেটা তার প্রেজেন্ট করে। আমি ছোটবেলায় অনেক গিয়েছি, কিন্তু বড় হওয়ার পরে বা মিডিয়াতে কাজ করার পর হয়তো যাওয়ার সুযোগটা খুব কম হয়েছে। যদি ক্রিসমাস টাইম হয়তো যাওয়া হয়, আর গরমের সময় এটা তো সামার টাইম, এখন যেটা সামার টাইম, এখন ওখানে ভয়ঙ্কর লেভেলের সামার, শীতের সময় ভয়ঙ্কর লেভেলের শীতটা উত্তরবঙ্গের নেচারই, উত্তরবঙ্গের ভালো বলতে হবে না। আমার ক্ষেত্রে আবার একটু ভিন্ন, মানে ও যেমন এখন, আমিও তো মিডিয়াতে কাজ করছি, আমারটা যেটা হয় যে বগুড়া থিয়েটারে আমার মানে লটস অফ প্রোডাকশন করা, তো ওরা যখন ডাকে আর কি, সেই প্রোডাকশনগুলো এখনো কাজ করতে হয়। আবার থিয়েটারে তো দেশ নাটকে আছি, ওখানে যখন কল টাইম থাকে আর কি, মানে পর্যাপ্ত পরিমাণে থিয়েটারটা ছাড়েনি আর কি, মানে ওটা এক ধরনের আসলে অন্যরকম একটা টান আসলে। মানে ঢাকা শহরে বা রাজধানীতে আমরা যারা আসি, হ্যাঁ, বিভিন্ন জেলা থেকে মানে আসা বিভিন্ন, আমরা কেউ হয়তো নাটক করতাম, কেউ হয়তো খেলাধুলা করতাম, নিশ্চিত খেলাধুলা করতো, হ্যাঁ, কেউ হয়তো পড়তে আসছি। এই আসার আগে কিন্তু একদম ছোটবেলা থেকে বিভিন্ন রকম সাংস্কৃতিক সংগঠন আছে, খেলাঘোড়া ছিল, তারপর হচ্ছে এক একটা জায়গায় এক একটা নামও আছে, বিভিন্ন রকম উদিচি আছে, তাই না? এগুলোর সঙ্গে সম্পৃক্ত হওয়া এখনকার ছেলেমেয়েরা কতটা হচ্ছে, মানে কোনো খোঁজ খবর আছে নশোবা? আমার খোঁজ খবরটা হচ্ছে, আমার জন্ম ঢাকায়, কিন্তু সেটা নাটক করার কারণে হোক, সেটা আমার নিজের পার্সোনাল কারণে হোক, আমি বিভিন্ন জায়গায় ঘুরি। এবং ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার কারণে আমি মনে করি আমি অনেক লাকি যে আমি একজন বগুড়ার মানুষের কাছ থেকে, একজন পাবনার মানুষের কাছ থেকে, অথবা এইখানে দাঁড়িয়ে আমি সবার কাছ থেকে এই মানে
আমার এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছি এবং ওদের এক্সপিরিয়েন্সগুলো শুনছি। এবং ধরেন আমার যেহেতু কিশোর এবং কিশোরীদের সাথে অনেক কাজ করা হয়, তো আমি এতটুকু জানি যে দিনাজপুর অথবা আমার বান্দরবনের এদের সাথে বম জাতিদের সাথে অনেক যোগাযোগ আছে। তারা নিজস্ব ভাষায়, বিশেষ করে আদিবাসীদের নিজস্ব ভাষায়ও এখন থিয়েটার করে এবং সেটা নিয়ে তারা সিনেমাও বানায়। জেলা শহরগুলোতে যখন বড় হচ্ছিলাম বা বেড়াতে গেলে ওই যে গ্রীষ্ম এবং শীতের ছুটির কথা বলছিল, যে শহরে সকালের ঘুম ভাঙতো পুরো বাড়ির হারমোনিয়ামের আওয়াজ শুনে বা কেউ রেওয়াজ করছে, সন্ধ্যার সময় রিং একটা রেওয়াজ হতো, তাই না? এবং দলবদ্ধভাবে মানে সন্ধ্যার সময় সবাই ওই যে ক্লাবগুলিতে যেত। সবকিছুর মধ্যে একটা সামাজিকতা ছিল। 10 মিলে সবাই মিলে একটা আনন্দ উপভোগ করার একটা উৎসব ছিল, যে বিভিন্ন কারণে এখন সেটা কমে গেছে। তবে বর্ষাকালে আমার এলাকায় যেটা হয়, টরন বিলের পাশের এলাকা, নৌকা বাইচ এখন এই সময়ের একটা বড় উপলক্ষ। মানুষের এই জামাই মেয়েকে বাড়িতে মানে নায়র নিয়ে যাওয়ার যে বিষয়টা, নৌকায় করে আসা, ছয়ালা নৌকায় বা নৌকা বাইজের সময় আত্মীয় স্বজন সবাইকে জড়ো করা বাড়িতে, এই একটা নায়রের কথা শুনে মনে পড়লো সচিন কর্তার কথা। মানে সচিন কর্তার কিন্তু গান আছে, জি জি, তাই না? আমার ভাই উকিল মুর্শিদ গানও আছে, কোবালি বাতাসে বাদাম দেখে চায় থাকি। তো এই বর্ষার একটা আলাদা একটা মেজাজ আছে, যে বর্ষায় ঝমঝম বৃষ্টি, গ্রামে কাদার মধ্যে গ্রামের পথে হেঁটে যাওয়া বা বৃষ্টিতে ভেজা। এখানে আছি ওই যে এই বর্ষার একটা আলাদা সুর বাজনার কথা রিঙ্কু বললো, যে শরৎ, মানে টিনের চালে যখন বৃষ্টি পড়ে বর্ষার সময় মনে হচ্ছে যে শরৎ বাজছে। হ্যাঁ, আর ওই সময় যদি মাকে বলা যায় মা একটু খিচুড়ি রান্না করো, সবজি খিচুড়ি, হ্যাঁ একটু নরম করে, সেই জায়গা থেকে করলাম। আমি সবার কাছে জানতে চাই যে আমরা যে কথাগুলো বললাম, সাংস্কৃতিক চর্চার কথা, অনুশীলনের কথা, সেগুলি কিন্তু একটা শহরকে, যেমন একটা জেলা শহরকে সুন্দর করে, এই সুন্দর জেলা শহরের মানুষগুলো যখন একটা রাজধানীতে যাচ্ছে কাজের জন্য, সেই রাজধানীকে যদি সুন্দর করতে পারে। হ্যাঁ অবশ্যই, না হলে তো আজ আমরা এখানে দাঁড়াতাম না। আমরা যদি একটা ছোট আমাদের জেনারেশন যারা আসছে, তাদেরকে যদি একটা সুন্দর পরিবেশ, সুন্দর একটা সিস্টেমের মধ্যে আমরা বড় করতে না পারি, তাহলে এই সংস্কৃতি বা এই আচার ব্যবহার তারা তো শিখবেই না। মানে আমাদের যাত্রা একটু দীর্ঘ, আমরা কোথায় যে থামবো সেটা জানি না। আমরা এখান থেকে চলো আবার শুরু করি, কারণ হচ্ছে যে রাস্তা তো আরো সুন্দর অপেক্ষা করছে, সেই সুন্দর সঙ্গে আমরা পরিচিত হই, দেখা হোক, কথা হোক, সৌন্দর্য দর্শন করি। নদীর কুল নাই, কিনার নাই রে, আমি কোন কুল হইতে কোন কুল পাবো কাহারে সুধাই রে, আমি কোন কুল হইতে কোন কুল পাবো কাহারে সুধাই রে। আমরা যে জায়গাটা আসলাম, এই জায়গাটা হচ্ছে, এখানে হচ্ছে সরাইল। হ্যাঁ, সরাইলের ধরন্তি। এটা এখন তো বর্ষার সময় এই একটা হাওর হয়ে আছে, একটু সবুজ থাকে, অন্য সময় তখন পানি থাকে না। এবং এই জায়গাটাকে স্থানীয়ভাবে বলা হয় যে দ্বিতীয় কক্সবাজার। আমার তো ঝাঁপ মারতে ইচ্ছা করছে, মনটা জলজ হয়, এই বিষয়টা একটু কেমন, কেমন জলে ভাসে না, সংশয় সন্দেহ বুকের মধ্যে জল ঢুকে যায়, না আমার মনে তরল হয়, আকুতি আমার মনে হয় সেটা খুব পজিটিভ অর্থেই হয়। কাদামাটির গ্রামের মানুষরা কিন্তু সহজ সরল হয়, আর সবসময় যদি এই কাদামাটিতে চলে ফিরে বড় হওয়া যায়, তবে অবশ্যই মনটাও কাদামাটির মতো। মানে এই ক্ষেত্রে আমি একটু বলতে পারি, ধরেন উনি যে বললেন না যে সহজ সরল, এই ক্ষেত্রে আমাদের অভিনেতা এবং অভিনেত্রীদেরও তো আসলে কাদামাটি হতে হয়, তাই না? প্রতিদিনই একজন কারিগরের হাতে পড়তে হয়। একদমই। মানে যেভাবে যে সিচুয়েশন আমাদের, মানে আমরা একটা পার্সন একটা ক্যারেক্টার হয়ে জন্মেছি, কিন্তু আমরা যখন প্লে করছি তখন হচ্ছে আমরা এক একটা মানুষের রূপটাকে নিয়ে চেষ্টা করছি সেটাকে পোর্ট্রেট করার মতো। একজন গীতিকবি যখন গানটা লিখছেন, তখন তার মনের কথাগুলো লিখছেন। আমরা যখন গায়করা গাই, তার ভাবের সাথে সামঞ্জস্য রেখেই কিন্তু আমাকে। সিঙ্গিং ইজ অলসো ওয়ান কাইন্ড অফ অ্যাক্টিং। এটা ইমোশন আছে, টোনাল অ্যাক্টিং, টোনাল হিংসা আছে, রাগ আছে, অবশ্যই ইটস অলসো অ্যান অ্যাক্টিং। আমার তো ছোটবেলায় যে আমরা যে খেলতাম না, মনে আছে যে পুতুল খেলতাম না, একবার নিজেই ডক্টর, নিজেই শিক্ষিকা, নিজেই সব, এখন তাই হয়ে যাচ্ছে, পুতুল খেলছি। এই আকাশ আমরা ঢাকা দেখতে পারি, যেটা ঋতু বলছিল, এই যে
দেখতে না পারা যে বাক্সর পর বাক্স উঠছে, বাক্সগুলো বিলবোর্ডগুলো আমাদেরকে ঘিরে ফেলছে, মনটা খুব তারপরে বায়ুমণ্ডলের আগে যে আমাদের আবহাওয়ার মধ্যে যে আবর্জনা, বায়ুমণ্ডলের যে আবর্জনা, সেটা আরো বেশি ক্ষতি করছে। যে এবং সেক্ষেত্রে কি মনটা খুব মানে সংকীর্ণ ছোট হয়ে যায়। এবং এই ক্ষেত্রে আমি একটু বলতে পারি, বলবো? আচ্ছা বলে নিই। হ্যাঁ, একটু আমি বলে নিই। সেটা হচ্ছে আমার বাবা আমাকে বলতেন যে যে বাড়িতে বড় বারান্দা নাই সেই বাড়ির মানুষের মন বড় হতে পারে না। এখন তো আমার ধরেন আমি নিজেই অবাক হয়ে যাই যে আমরা তো এখন একেবারে ছোট ছোট ওই যে মুরগির যেরকম খাঁচা থাকে একদম, হ্যাঁ গলাটা বের করে থাকে, আমারও মনে হয় মাঝে মধ্যে আমি আকাশ দেখার জন্য গলাটা বের করে দিই। আমরা যে আজকে ঘুরতে বেরিয়েছি সেটা তো একটা যদিও নিরুদ্দেশ্য যাত্রা আমরা জানি না, তারপরে তো মনে হয় এটা আসলে অনেক পজিটিভ। কারণ আমি যেটা মনে করি, ঢাকায় যখন থাকি বা শহরের মধ্যে যখন থাকি বা ক্লান্তির সিচুয়েশনে, তখন মনে হয় না যে লাইফ অনেক বড়, মানে কোনো কিছু দেখার আগে সেখানে শেষ। দেয়াল, পিলার, বিল্ডিং, এখানে যখন তাকাচ্ছি অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে এবং ক্লিয়ার। মনে হচ্ছে যে দুনিয়াটাও বড়, দাঁড়ায় থেকে দেখা যায়, অনেক বিশাল দেখা যায়। নিজেকে অনেক, নিজের মনটা অনেক প্রসারিত হয়, মনটা অনেক ক্লিয়ার থাকে। এই ক্ষেত্রে আমি একটু বলি, আমার হিংসা হয় যেমন ওনাকে হিংসা হয়, ওনাকে হিংসা হয়, একে হিংসা হয়। কারণ কি, ওনারা তো ছোটবেলাটা গ্রাম দেখেছে, মফস্বল দেখেছে, ওনারা মাটিটার বুঝে। কিন্তু আমি তো ওই ক্যান্টনমেন্টে জন্মালাম। এখন আমি নিজে চিন্তা করি যে আমি কিভাবে মাটির কাছাকাছি যাব, কিভাবে আমি জলে যেয়ে মিশবো। চলেন আমরা একটু আমাদের প্রমিলা যে দর্শক তাদের তার আগে আমার পাটা ঠিক করতে হবে। পাক না, ওই যে আমি আপনাকে বললাম যে আপনারা আমার আসলে অবস্থা খুবই খারাপ। না উঠে নিচে তো, হ্যাঁ আচ্ছা বলো আমাদের খেলা কেমন হয়েছে? আমার তো খুবই মজা লেগেছে। শোনো, তুষার ভাই এরকম অবস্থা, তো এইটার যেটা করতে হবে, আমার সাবেক খেলার এবং বর্তমান কোচ। আমিও ইনজুর্ড, আমিও আমার মাথা লাগবে, আমারও লাগবে এখানে। আচ্ছা দিতেছি। আজকে তোর দিন নাকি আমি তোকে এখন করবো? 10 বছর পরে খেললাম। এইবার কার কোনো কার রকমে। বাতাস লাগবে? এমন বাতাসটা তো শুনিস কি বল? আসলে আর কি যে বাবা বাবা শোনাই রে। মানে এই মাঠটা ধরো যে ঢাকায় আমাদের ছেলেমেয়েরা ঢাকায় যারা থাকে তারা কত মানে এই ধরনের খেলা মাঠ তো পায় না। ওরা ইচ্ছা করলে বাড়ি থেকে বেরোলে এরকম একটা সবুজ পায়। এখন সব প্লেস্টেশন আর এক্সবক্সে চলে গেছে, মোবাইল গেমস মোবাইল গেম এবং মোটা ফিল্মের চশমা পরে সবাই। আমি সবাই। দিনের আগের দিন একটা এতে গেছিলাম বুঝছিস, একটা পার্কে দোলনায় দোল খাইতে। চিন্তা হলো একটা দোলনায় দোল খেয়ে আসি, দেখি সবগুলো একটা তালা মারা, দোলনায় চুরি হয়েছে। দোলনা ছুড়ে যায়। মানে আমরা ঢাকায় যে মাঠ বাঁচানোর জন্য কত আন্দোলন, মানে মাঠ দখল হয়ে যায় মাঠ, কিন্তু এখানে ওদের মতো আমাদের ছেলেমেয়েরা তো এরকম এই যে এখানে কিন্তু মানে উঁচা নিচা, তাই না? হ্যাঁ, আবার এই মানে- যে মিশু যে জায়গাটা তার আছে তার পিছনে আসলে এই যে স্বাদ তো উপভোগ করতে পারবেই না, বরং তারা জানবেই না যে জীবনটাকে কিভাবে উপভোগ করা যায়, শৈশবকাল বাল্যকাল কিভাবে কাটে গ্রামের ছেলেদের। না তবে ওই যে আমরা এই কিন্তু- মজার বিষয়টা তারা জানবেই না, তারা একবারে অজানাই থেকে যাবে। আমরা কিন্তু একটু আগে দেখছিলাম যে ওরা একটা বল ওইখানে পড়ে গেল এবং কিভাবে তারা সবাই মিলে জাম্পিং করলো। হ্যাঁ একদম ডোবার মধ্যে সবাই পড়ে গেল। মানে এই জিনিসগুলো আমি জানি না, ও তো বলতেছিল যে ওর ঢাকাই হ্যাঁ, আমি একদম। ফার্মের মুরগি। তবে আমি যেটা করতাম, আমাদের একটা পুকুর ছিল, পুকুর বলতে ওইটার মধ্যে সব ওই যে ময়লা বা পানি টানি এরকম ফেলাতো আর কি, ডোবা টাইপের আর কি। তো পানি পরিষ্কার ছিল আর কি। এত ডোবা। হ্যাঁ মানে যখন বৃষ্টি হতো ভরে যেত আর কি। ওইটার মধ্যে আমরা হলো যে ফুটবল খেলতাম আর কি, যেটা হতো যে ফুটবল খেলতাম। আমি সাঁতার জানি না, কিন্তু কন্টিনার বা ভেলা ওইটা দিয়ে ধরে মানে যতটা খেলা যায় আর কি। না ওই যে তুমি বলছিলে যে ওদের বলে নাই, কি বলে ফাটা, বলটা ফাটা। মানে ফাটা বল, কিন্তু আমরা কিন্তু বাতাস কম, আমরা কিন্তু ওই যে কাগজ দিয়ে কাগজে বল বানিয়েছি, আবার এই যে খের দিয়ে হ্যাঁ ওটা দিয়ে বম বাস্টিং খেলতাম আমরা, পিঠে ফুটবল খেলতাম, ফুটবল খেলতাম। আবার ওই যে দুধের প্যাকেট ছিল মিল্কবিটার, ওইটার মধ্যে কাগজ ঢুকে তারপর ফুটবল খেলতাম। আবার ওই সময় আরেকটা খেলা আপনার মনে আছে কিনা, ওই যে এরকম ভাবে সাজানো থাকতো ছাড়ছাড়া। সাতটা, হ্যাঁ ছাড়ছাড়া। হ্যাঁ ওইটাও তো ওই যে খোঁজাখুঁজি, মানে এই খেলাগুলো কিন্তু আমি দূর শুধু দেখেছি। বরাবরই প্রতিটা দর্শক, ও বরাবরই দর্শক। আচ্ছা তোমরা ইচিং বিচিং খেলছো? নাম শুনেছি অবশ্যই। কেন নাম এই যে না না আমি বলতে এই যে হাতের উপরে এরকম হাত। ও ঢাকায় গোল্লা শুট খেলেছে। হ্যাঁ আচ্ছা চিল এক্সপ্রেস খেলেছো?
ইমপ্রেসড। না না, আমি বলতে এই যে দেখো দুইজন এরকম বসে এই যে পায়ের উপর আমি পা দিয়ে লুডো এই খেলি, জিনিসটা এই যে, খেলা হয়। এই যে, এই যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা এই যে এই যাবে এটার উপর দিয়ে। আমি একটু পেতে চাই। তো তুমি তাইলে ওই দূর থেকে এসে একটা লাফ দাও, আমরা মানে এরকম কি বাসেই থাকবে? হ্যাঁ, লাভ দিতে পারছি ধরো তার দুটো পা আমার দুটো হাত যাবে, আমার দুটো পা, তুমি এটার উপর দিয়ে লাফ দিবা। আসো Seriously, আসো না। ইয়েস। হ্যাঁ, 1 2, তুমি একটু দূর থেকে আসো, দাঁড়াও। কি বললাম? ডিসকোয়ালিফাই ডিসকোয়ালিফাই আচ্ছা, এখানে কিন্তু ডিসকোয়ালিফাই। কিন্তু পারলো না, তুমি বুঝছো তোমার সাথে লাগছে মানে তুমি কিন্তু পারলা না। এই লাগছে লাগছে না বলো, লাগছে। ও আউট। হ্যাঁ, নষ্ট করে, কেটে যাবো আমি। রেডি না না, তুমি ঠিক আছো, শুধু ওই যে পেছনে এইটাকে লাগছে আর কি, এটা অসুবিধা নাই আর কি, পালা লাগলেই হচ্ছে। না, আমরা যে খেলাগুলো এই যে চেষ্টা করলাম, তারপর আগে বলছি, তারপর যে হ্যাঁ। ফুলটোকা খেলেছো? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, এই একটা খেলা পাওয়া গেছে, নশোবা খেলেছে। বলছি কানামাছি। হ্যাঁ, কানামাছি, কানামাছি। মোরগ লড়াই। একটা বিশেষ অভিজ্ঞতা হলো যে একদিন ছেলে মোরগে সেদিন মোরগে না মানে না, আমি কিন্তু ওইটাই বলতেছিলাম। ঢাকায় কিন্তু ছেলেমেয়েরা এই মোরগ লড়াই খেলাটা জানেই না আজকাল। হ্যাঁ, এই যে বরফ পানিটা কি বললো? হ্যাঁ, তোমরা যে বললে বরফ পানি, স্কুলে আমরা বরফ পানি খেলতাম। আরে ফুটবল টিম আসো আমাদের। এই শহর যখন ঘুমিয়ে যাওয়ার প্রস্তুতি নেয়, বা ঘুমিয়ে যায়, একলা হয়ে যায়, নীরব হয়ে যায়, তখন শহর দেখার অভিজ্ঞতা আছে? হ্যাঁ আছে, এটা আছে হলো আমার বগুড়াতে আর কি। যেটা হতো যে আম্মুর বার্থডে বা এরকম আমার বার্থডে বা ভাইয়ার বার্থডে, তখন যেটা হতো যে রাত 12টার সময় আমরা ওই যে সারপ্রাইজ দিটা দিতাম। আর আমাদের যেহেতু বগুড়া তো ঢাকার মতো না আর কি, তো সেই সময়টাতে আমরা যেটা করতাম কি যে আমাদের ওই সাতমাথা একটা অঞ্চল আছে, সাতমাথা, আপনি হ্যাঁ। বোধহয় জানেন, আকবরিয়া হোটেল। আকবরিয়া হোটেল, হ্যাঁ। আকবরিয়া হোটেলটা সবসময় খোলা থাকে। তো আমরা করতাম কি সারাদিন। ঠিক হ্যাঁ মোটামুটি 2টা 3টা পর্যন্ত খোলা থাকে। আমরা যেটা করতাম যে ওই 12টার সময় কেকটা জাস্ট কেটেই রিক্সা নিয়ে চলে যেতাম সবাই আর কি। আকবরিয়া হোটেল। সবাই আকবরিয়া হোটেলে খেতে, এবং ওখানে খাওয়া দাওয়া একটু হই হুল্লোড় করে আসা, এবং সেই সময় পুরো রাস্তাতে হয়তো হাতে গোনা আপনার 4-5টা রিক্সা আর কি। বগুড়াতেও কিন্তু অনেক রেস্টুরেন্ট হয়ে গেছে। হ্যাঁ, বগুড়াতে আপনি এই যে পর্যটন মোটেল, নাচ গার্ডেন, আকবরিয়া তো সেই বিখ্যাত আছেই। হ্যাঁ। আবার সাতমাথাতে আপনি এটা খেয়েছেন কিনা, ভুড়ির একটা কাবাব হয়, আচ্ছা, না খাওয়া হয় মানে এই ভুড়িটা হচ্ছে যে আপনি যখন চাইবেন ওদের কাছে তখন ওরা আপনাকে জাস্ট পুড়িয়ে মানে ভুড়িটা সার্ভ করবে আর কি। সেইটা একদম অসাধারণ, মানে ওটা বলার অপেক্ষা রাখে না আর কি, মানে ভীষণ মজা। যেটা আমরা বলছিলাম যে এই যে একটা শহরের রাস্তা দিয়ে গলি দিয়ে হেঁটে যাওয়া, একা তো কখনো হাঁটা হয়নি। না, মানে শহরের সঙ্গে কথা বলতে বলতে যাওয়া, বা না ওদের সঙ্গে হতে পারে কোনো একজন বন্ধু, মানে দল বেঁধে না, কোনো একজন বা দুজন বন্ধু। না না না, ওভাবে হয়নি, কারণ ওভাবে হয়নি এই কারণে যে আমার ফ্যামিলি একটু রেস্ট্রিক্টেড আর কি। তো যার ফলে দেখা গেছে যে আমরা ওভাবেই মানে ফ্যামিলির সাথেই আসলে বের হওয়া, কিন্তু এমনি নিজে নিজে বের হবো বা কিছু ওরকম না। ঘরে জানালা থেকে যে একটা সামনের রাস্তাটা ধীরে ধীরে তার যে ব্যস্ততা সেটা কমে আসলো এক সময়। এইটা আমি আমার গলিটা ঘুমাতে গেল। হ্যাঁ, এইটা আমি আপনাকে ঢাকার বাসার অভিজ্ঞতাটা শেয়ার করতে পারি। যে আমি ঢাকায় এখন যেই ফ্ল্যাটে থাকি, এই যে এলাকাতে। ফ্ল্যাটের হ্যাঁ যেই এলাকাতে আর কি, আমার ফ্ল্যাটটা হচ্ছে একেবারে দক্ষিণের দিকে। সেখানে আপনার 6 তলাতে আমি থাকি, এবং কোনো ধরনের কোনো আপনার বাড়িঘর নেই, মানে দক্ষিণ সাইডটা। যার ফলে আমি ওই দুটো বারান্দা দিয়ে আপনার অনেক দূর পর্যন্ত আসলে দেখতে পাই। বৃষ্টি হলে ওই বারান্দাতে আসলে পুরো বৃষ্টিটা আপনি দাঁড়ালেই ভিজে যাবেন আর কি। আমরা অবশ্য আজকে আকাশ ফাঁকা দেখতে পাচ্ছি, তারাও নেই আকাশে,
মানে থাকলে কিন্তু বেশ ভালোই হতো। গাঙে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই? গাঙে জোয়ার এলো ফিরে, তুমি এলে কই? বাদলা রাতে বৃষ্টি নামে, আমরা কি পানশিতে যাচ্ছি? কেমন করে? বাদলা রাতে বৃষ্টি ঝরে, মন যে আমার কেমন করে। সুফি মতবাদটা কি? এটা কোথা থেকে আসলো, কিভাবে আসলো, কারা আনলো? এই সারা বিশ্বে সব দেশে সুফিজম সব মানে আমরা যে ভ্রমণ করে আসলাম, আমরা রিক্সা ভ্রমণ করে আসলাম। কি খাচ্ছ তোমরা? বাতাস খেলেন? হ্যাঁ? বাতাস খেলেন? না, এই খাবো, এই যে এটা খা। চিনি ছাড়া কিছু একটা খাবো। আমি এটা একটা খাবো। আমার একটা আচ্ছা কে খাওয়াচ্ছে? আমি এটা একটা চা বা কফি। হ্যাঁ, আমি তোমাদের হচ্ছে আলাপ কি ছিল? আমরা একটা বেতন মজার বিষয় নিয়ে আলাপ করে করতে করতে আসলাম যে সেটা হচ্ছে যে বারান্দা। উঠান। আমার এটা একটা স্প্রাইট। না আর টিস্যু দেন না একটু। তা উঠানে এই যে রাতের বেলায় যাবে শহরে আলাপ করছিলাম যে শহরে যখন নীরব হয়ে যায়, হ্যাঁ, গলি যখন নীরব হয়ে যায়, তখন সেই শহরে হাঁটা, একলা শহরে হাঁটা, এই যে একা আমি একা কিন্তু শহর- আমি বলবো এখানে কি বলবো জানেন? প্রেয়সী আমার যেন না যায় উঠোনে, উঠোনে গেলে নাকি নেয়া হবে চাঁদের সাথে চরম প্রতিশোধ। আমরা রিক্সা থেকে চাঁদও খুঁজলাম, চাঁদ আজকে আকাশে নাই। হ্যাঁ, মেঘে ঢাকা, বেগে থাকে চাঁদ। মেঘে ঢাকা, মেঘে ঢাকা আকাশ। না, ওটা বলছিলাম যে উঠোনে যেটা হচ্ছে যে আমরা যে যখন গ্রামের বাড়িতে বা যেটা এখন তো অনেকে ছাদে আড্ডা দেয়, হ্যাঁ, কিন্তু গ্রামে কিন্তু এই উঠোনের মধ্যে যে সবাই মিলে বসে যে আড্ডা দেওয়া, মাচার উপরে বসে। হ্যাঁ, মাচার উপর বা মাদুরের উপর বা ওই যে খেরের উপর, সেটা খড় আমরা আমাদের অভিজ্ঞতা ছিল। তোমাদের কি আছে? অবশ্যই অবশ্যই বিশেষ করে ধান কাটার মৌসুমে, হ্যাঁ, এই যে নবান্ন উৎসব তো একটা বিষয় আছেই, যেটা একটা বাঙালি সংস্কৃতিকে একটা আলাদাভাবে প্রভাবিত করে নবান্ন উৎসব, নতুন হ্যাঁ, ধান কাটার অগ্রহায়ণে। উৎসব। হ্যাঁ, আর ওই সময়ে সবার মনে একটু আলাদা রকম আনন্দ থাকে, আলাদা রকম একটা বিষয় থাকে। এই ধানের খড়ের মধ্যে সারাদিন লুটোপুটি খাওয়া, আর দেখা গেছে যে কোথাও ব্যথা পেয়ে গেছি, ব্যথা পেয়ে ওইখানে শুয়ে থেকে ঘুমিয়ে গেছি এক সময়। সারাদিন বাড়িতে সবাই খুঁজে বেড়ালো, আসলে কই গেল কোনো খোঁজ নেই। ওখানে আমি ঘরের মধ্যেই ঘুমিয়ে আছি। মানে এখন যত আমাদের ওই যে আর শীতের সময় ফ্র্যাকচার, একটু আগুন ধরে দেওয়া হতো। হ্যাঁ মানে তবে শীতের সময় আগুন ধরিয়ে দেওয়ার বিষয়টা একটু বেশি রকম হতো কি, আমি আমার ঘর পুরাইতাম না, আমি আরেকজনের ঘর পুরাতাম। ছাদের অনেক অনেক স্মৃতি আছে এবং মানে মনে জানে আর ছাদে জানে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর কেউ জানে না। না না না, দেখা গেল যে ম্যাক্সিমাম টাইম আড্ডাটা একটা সময় ছাদেই হতো। তারপরে পাশের বিল্ডিং এর ছাদে যদি কোনো সুন্দরী মেয়েরা থাকতো, ছিল 4-5 জন ফ্রেন্ড সবসময় ওয়েট করতো এই টাইমটা দিয়ে আসবে, তখন সব ওই লাইনে দাঁড়ায় আছে ওইখানে। রাতে হোক দিন হবে ওই জায়গায়। আমি এখন এত ছাদে উঠি, আমার কিছুই হয় না, কারণ আমার তো আর বাইরের মতো ক্ষমাটো অত সুন্দর না। তারপরে গান ছিল রেগুলার, গিটারে গান ছিল রেগুলার, যত ব্যান্ডের গান আছে, আমাদের রেগুলার যেসব গান আছে সবগুলো গানই হিন্দি গান, সব মিক্স করে বেস্ট ফ্রেন্ডরা আসতো, গিটারের গানটা কিন্তু এখন তার বিভিন্ন জায়গায় সেটেল। এখন আর মিউজিকের সাথে কেউ নেই, ছাদেও নাই, ছাদ আছে হবে কিন্তু অন্য জেনারেশন ঢুকে গেলে সেখানে খেলা হয়। এরকম কখনো হয় নাই। তোমাকে বলি, নিকুকেও বলি, ওদের হতে পারে, মানে নশোবরের এই অভিজ্ঞতা থাকতে পারে, ওরও অভিজ্ঞতা থাকতে পারে, ওরও থাকতে পারে। সেটা হচ্ছে যে এই যে মানে ছাদে অপেক্ষা করছো, হয়তো চাঁদের জন্য না, হ্যাঁ, কোনো বাড়িতে এখন লাইট বন্ধ কেন হচ্ছে না, হ্যাঁ, ওই বাড়ির লাইটটা অফ হলে পর তারপর তুমি নিচে নামবে, এরকম অভিজ্ঞতা আছে? ওই তো মনে জানে আর ছাদে যাবে। তার মানে রিকভারিটা ছিল, শুধু বলতে চাচ্ছেন না আর কি। আমি বললাম তো আমার এই সৌভাগ্য হয়নি, যে কারণ আমার এখানে তো রিফ্লেক্ট করে নাই, টেলিফোনে সম্ভব। রিফ্লেক্ট করে নাই, দেখা যায় নাই। আচ্ছা, আমারটা হচ্ছে আমার যে ছাদ উঠোন বারান্দার কিছু না, আমারটা আলমারি। আমার ভিতরে ঢুকে পড়তে আমি আমার যে আলমারি ছিল সেই আলমারির বই শুরু করতাম, ওটাই আমার জগৎ ছিল, ওটাই আমি বই পড়তাম, ওখানেই পুতুল তার মানে সত্যি সত্যি টঙে নাকি? ছাদে উঠার ক্ষেত্রে কোনো মানে গেলেও মানে ওরকম কিছু ঘটেছিল যে কারণে পরে ছাদ নিশ্চিত হলো? আমার কোনো
মানে আমি ছাদের সাথে আলমারি, মানে আমার কিন্তু এটা প্রথম শোনা। কিন্তু তুমি তোমার মেয়েরা কিন্তু এরকম মানে বসায়ও না আলমারির ভিতরে, বুঝছো? তুমি তাকে উঠান টুঠান দেখায়ও। সাথে আলমারি এরকম তো ছিল না, রুমে আলমারি ছিল। সবাই কম বেশি মানে তার মানে আমরা যদি বাসার মধ্যে নওশাব আব্বুকে কোথাও খুঁজে না পাই, তাহলে বুঝতে হবে সে আলমারির ভিতরে আছে। চাবিকার আছে। ফ্রিজটাকে কখনো আচ্ছা ফ্রিজটাকে যদি কখনো আলমারি মনে করে ঢুকে যায় তখন কি হবে? না কি মানে আমরা সবাই সবার অভিজ্ঞতা বলছি, আপনি কি আলমারিও নাই? না দাদা, আলমারিটা অনেক। তারপরে কি আছে সেটা বলেন না। ওই রুম থেকে বের হয়ে একটু বারান্দাটা দেখতাম, হ্যাঁ বাস ওই বারান্দাটা দিয়ে রেখে মনে করতাম আকাশটা মনে আছে। ঘুরগুলি তো নাই নাকি? ওই যে বারান্দা থেকে কতজন দেখা যেত? আকাশটাই দেখা যাচ্ছে, আকাশটা দেখার অন্য জন্য কিছু? বারান্দায় যেতাম। না এখন কি ভাইবারে একটু দেখা আকাশে কি কারো ছবি দেখা যেত? এখন কি কেউ ভাইবারে বা হোয়াটসঅ্যাপে আকাশ দেখা ওঠে? এখন তো দাদা কি বলবো, ভাইবারে হোয়াটসঅ্যাপে আকাশ দেখা যদি নাও যায়, তাও কিন্তু ভিডিও ক্লিক করে ভাইবারে এবং হোয়াটসঅ্যাপে ওই ভিডিওটা দিয়ে দেয়। দিয়ে দেখো দেয়। আকাশটা। আজকে দিল কেউ? আজকে তো আপনি যা দেখালেন। না আমি তো দেখাতে পারলাম না। আচ্ছা আমার না একটা জিনিস মানে যদিও খুব ওই যে ছবির আইল ধরে হ্যাঁ। ওই যে চাঁদনি রাতে হেঁটে হেঁটে যাওয়া, ওটা কিন্তু একটা মজা। এর মজার কিছু পদ্য আছে, যদি এখন বলা যাবে না, মনে মনে বলতে চাই আর কি। আইলে হাঁটার যে বিষয়টা আর কি। আসলে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়া, চাঁদ দেখে দেখে। তবে বুক পর্যন্ত ধান ক্ষেত, এর মধ্যে পাশের গ্রামে যাত্রা চলতেছে, যেতেই হবে। এখন ধানের ভিতর দিয়ে যদি যাই তো প্যান্ট ভিজে যাবে, তাহলে কি করতে হবে? এরকম সিচুয়েশন পার করেছে এক সময় ছোটবেলায়। কোমর পর্যন্ত যদি আমি যাই, আমার প্যান্ট পুরোটাই ভিজে যাবে, না, ওটা তো তাহলে বর্ষা। আমাকে কি ব্যবস্থা গ্রহণ করতে হবে? না। অবশেষে সেভাবেই যেতে হয়েছে। অগ্রহারে তো সেটা করা না। যাত্রা গ্রামের যে কোনো উৎসবেই লেটো গান বা আমাদের যে এরিয়া, সেই এরিয়ায় মানে চলনবিল এলাকায়। হ্যাঁ মাদারের গান, লেটো গান, জারি গান, সারি গান কম বেশি সারা বছরেই কোনো না কোনো বিষয় লেগে থাকতোই। আর গ্রামের যে বিষয়টা, তো এই ঋতু মানে বৈষম্য থাকলেও আমার মানসিক বৈষম্য হতো না। আমি যখনই হোক তখনই যেতাম। আপনার একটা পছন্দের গান যদি শোনাতে? আমার পছন্দের গান, ধন্যবাদ। ভক্তের আবেদন। পীড়িতের পুবালি বাতাস, পীড়িতের পুবালি বাতাস লাগিল যার গায়, ঝলমল ঝলমল করে গোসই তার চেহারায়। ইশকের অনল বুকে জলে বন্ধু ভাবে কথা বলে, মনের মতো মন পাইলে, মনের মতো মন পাইলে যাচিয়া প্রেম বিলায়, ঝলমল ঝলমল করে গোসই তার চেহারায়, ঝলমল ঝলমল করে গোসই তার চেহারা। এই অঞ্চলের বেসিক একটা ধারা আছে গানের, বাংলা লোকগীতির। হ্যাঁ, এই গানের এবং একটা বিশেষ বিষয় যে বাংলা লোকগীতির যতগুলো ধারা আছে, প্রত্যেকটা ধারার গানের সাথে, সেই গানের সুরের সাথে সামঞ্জস্য রেখে এক ধরনের নাচ আছে, আচ্ছা এবং স্বতন্ত্র বৈশিষ্ট্য সম্পন্ন নাচ। আচ্ছা প্রত্যেকটা ধারার জন্য আলাদা আলাদা রকম। আচ্ছা। তো এই অঞ্চলের গানের একটা এরকম একটা বিষয় আছে। যেমন একটা গান শোনাই,
শোনা যায় প্রাণ বন্ধে নাম ধরিয়া ডাকে সৈগো নাম ধরিয়া ডাকে ওরে জল ভরিবার ছল করিয়া দেখে আসবো তাকে জল ভরিবার ছল করিয়া দেখে আসবো তাকে নাম ধরিয়া ডাকে শোনা যায় প্রাণ বন্ধে নাম ধরিয়া ডাকে সৈগো নাম ধরিয়া ডাকে। আচ্ছা এই যে মাজারে মাজারে তুমি তো ঘুরে বেড়াও, এই এক মাজারের সঙ্গে আরেক মাজারের স্বাতন্ত্র্য আছে, হ্যাঁ, এবং সেখানকার যে যারা ভক্ত খাদের তাদের মধ্যেও অনেক হ্যাঁ। বেশভূষায় যেমন আলাদা, তাদের ওই স্বভাব চরিত্রের কথাবার্তাও কিন্তু আলাদা। শাহজালাল বা শাহপরানের মাজার আমরা দেখি সিলেটে, সচরাচর এটা একরকম। কিন্তু আমরা যদি উত্তরবঙ্গে যাই, রাজশাহীতে যাই, দেখা যায় শাহ মখদুমের মাজারটা অন্যরকম, যেখানে কোনো ওই এখানে এত মানুষ নাই, ফকির নাই, কোনো কোলাহল নাই, একবারে স্তব্ধ একটা বিষয়, যেখানে কোনো গান বাজনা হয় না। এবং আমরা হাসন রাজার দেশে আছি বলা যায়। হ্যাঁ, সেই জায়গা থেকে হাসন রাজা সম্পর্কে যদি হাসন রাজা আমার আমি রবি ঠাকুর এবং হাসন রাজার এই দুজনকে আমি একটা বিশেষ জায়গাতে আমি এক করি, সাদৃশ্য পাওয়া যায়। হ্যাঁ এক করি, যে আমি আমার হচ্ছে পারিবারিক জৌলুসর যে বিষয় সেটা আমি ভোগ করছি, আমি সবকিছুই ঘোড়ায় চলে হাটে যাচ্ছি, কিন্তু আমি মনে মনে নিজেকে নিঃস্ব বাউল ফকির মনে করছি। এই জায়গাটায় রবি ঠাকুরের আর হাসন রাজার অনেক মিল আছে। যেমন লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, কি ঘর বান্ধিমু আমি, কি ঘর বান্ধিমু আমি শূন্যেরই বাজার, লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। হ্যাঁ, এই যে পথ থেকে তো ধরো যে তুমি ঘুরতে ঘুরতে গানও মানে আমরা কুড়ায় নেই, তাই না? যে পথে অনেক গান শুনি, যে যে গানগুলোর সঙ্গে হয়তো পরিচয় নাই, তাই না? এটা যে শুধু রিঙ্কু করে তা না, আমরা হয়তো চলতে চলতে অনেক জায়গায় দেখি যে যে কেউ একটা গান গাচ্ছে। হ্যাঁ, সেই জায়গা থেকে ধরো যে পথের গান, এই গানগুলো বিশেষ বেসিক্যালি লোকগীতি হয়, হতে পারে সেটা আধুনিক গান, হতে পারে সেটা রবি ঠাকুরের গান, কিন্তু এই যে গ্রামে মুখে মুখে যে গানগুলো ছড়ায় সেগুলো লোকগীতি পরিগণিত হয়। যেমন এই অঞ্চলের মানুষ একটু ভাবগীত পছন্দ করে, আবার ব্রাহ্মণবাড়িয়ার মানুষ একটু বিরহ বিচ্ছেদের গান পছন্দ করে, যদিও অলিয়া উলিয়ার পীর পায়গম্বরের মাজার আছে। তেমনি আবার আমাদের উত্তরবঙ্গে যদি আমরা বলি যে কোনো কিছুই বেশি মাত্রায় পছন্দ করে না, ভাড়ামি পছন্দ করে না, ওইখানে কোনো কৌতুক বা এই জাতীয় কিছু পছন্দ করে না, আবার অতিমাত্রায় ওয়াজ মাহফিলও পছন্দ করে না, সবকিছু পরিমিত। কল্যাণের এই যে কীর্তনের সঙ্গে পরিচয় আছে না, বিশেষ কাউকে শোনানোর জন্য কীর্তন করছে, বিশেষ কাউকে শোনানোর জন্য আছে না, এরপরে আর বড় হয়ে আর যায়নি। তুমি আমাদের এক লাইন একটু শোনাইতে পারো এখন একটু? আর নেবে না জন্ম যিশু তৃণ বেশে গোশালায়, এবার তুমি রাজার বেশে মহাপ্রতাপে এসে দেখা দেবে এ ধরায় এ ধরায়, আর নেবে না জন্ম যিশু তৃণ বেশে গোশালায়। এরপর তুই যদি কাউকে পটাতে চাইস নিয়ে যাইস, মিলাবে আর পিছে গাইবে, ও ঠোঁট মিলাবে, ওটা যাবে, ওটা যাবে না, ওটা কি মানে ও পিছনে গাবে, আমি পটে যে যাবে সেটা আবার আফ্রি নিশ্চিত করছে, কারণ আফ্রিকাও কেউ কেউ এভাবে পটাতে চায়। অবশ্যই কেন জানি ঘুরে ফিরে সবকিছু আমার দিকে চলে আসবে। না, মোটেই ব্যাপারটা এরকম ভাবে না। যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এই ধরনের যদি আনকমন কিছু সামনে প্রেজেন্ট করা হয় তাহলে আসলে ফিলিং ভালো লাগা, ভালো লাগা। তোমাকে এভাবে পটানো সহজ, এইভাবে পটানো সহজ কিনা, কিন্তু মাথায় থাকবে, মাথা থাকবে থাকবে। আচ্ছা, কতবার পটেছো? রেডিও থাকলাম এই পর্যন্ত আমি গান শুনে গানের যে শিল্পী তার উপর না পড়ে তার গানের উপর বহুবার পড়েছি। না না, মানে রিঙ্কুর গান অন্য কেউ গাচ্ছে, হ্যাঁ
যে শিল্পী সেই যে সবসময় তোমাকে পটাতে চায় তা তো না। না হ্যাঁ, অন্য কেউ এসে তো কোনো একটা গান গিয়ে তোমাকে পটাতে চায়। এই গানটা গাবে, যেই আমার সামনে প্রেজেন্টটা করবে, তার গানটা সবকিছু মিলায় আমি সেই সিচুয়েশনটার উপর অবশ্যই পড়বো, কিন্তু যে এই জিনিসটাকে করে আমাকে পাওয়ার চেষ্টা করছে তার উপর পড়বো না। গগনেতে ডাকে দে আসমান হইল আন্ধিরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি, সোনা বন্ধুরে আমি তোমার নাম লইয়া কান্দি। না, আমরা অরণ্য থেকে বেরিয়ে পড়েছিলাম, আবার অরণ্যতেই ফিরতে চাই, কিন্তু অরণ্য কোথাও পাই না। একসময় তো মানুষ অরণ্য থেকে বেরিয়েছিল, সেখান থেকে এখন আবার অরণ্যর খোঁজ করছে। এবং অরণ্য, এই যে আমরা যারা শহরে থাকি, নগরে থাকি, তাদের অরণ্য চলে গেছে ফুলের টবে। ফুলের টবে, ছাদের উপরে ওই ব্যারেলের মধ্যে আম গাছ। হ্যাঁ হ্যাঁ, অথবা বিশাল বড় বারান্দা থাকলে সেখানে। আমি তো কালকেই মেনশন করেছিলাম ছাদ আর বারান্দা। আসলে ওই হচ্ছে ওই ঝিঙের মাচা, হ্যাঁ, আর ওই বারান্দার গাছের প্লাস্টিকের গাছের খাঁচা কি এক? সেটাই তো রিঙ্কু। হ্যাঁ। এই যে আমরা নসব আমরা যে ফুলের টবের কথা বলছিলাম, এই ধরো যে এই যে আমরা এখন এই যে লাউয়াছড়া যে জায়গায় আছি, এটা অরণ্য জঙ্গল, হ্যাঁ, সেইখানে ধরো যে একটা শব্দ আছে, আমরা পাতার শব্দ শুনতে পাচ্ছি, আমার ভেতরে বাইরে বাজে আর কি, ভেতরে বাইরে বাজে। ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। বসিনি, হ্যাঁ, শেষ করো। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি বাউলের ওই মনটারে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। এই আমার একটা আবদার আছে। বলো মা, তোমার আবদার মঞ্জুর করা হলো। জি ধন্যবাদ। সেটা হচ্ছে, যেহেতু একটু আগে ভাইয়া বলছিলেন নৈশব্দের কথা, মানে সাইলেন্সের কথা, তো আমরা তো এত কোলাহলের থেকে এখানে আসলাম, তাই না? এবং ধরেন নিজেরাই নিজেদের মধ্যে কথা বলছি, গান গাচ্ছি, তো আমরা কি আধা মিনিট অথবা 1 মিনিট নীরবতা পালন করবো? হ্যাঁ, কার স্মরণে? পাতার স্মরণে, ফুলের স্মরণে, পাখির মানে স্মরণে। ঝরে পড়া পাতা নাকি এখনো যে পাতাগুলো সেটা আছে? আপনার ইচ্ছা, আপনি এরও আওয়াজ শুনতে পারেন, আপনি নতুন পাতারও আওয়াজ শুনতে পারেন, এটা আপনার ইচ্ছা। তাজা তাজা এবং সেই সঙ্গে বনবিবির সঙ্গে একটু কথা, তাই না? তাহলে 1 মিনিট আমরা একটু নীরবতা পালন। বনের পাখি মনে এসে গান করে, উড়ে উড়ে হৃদ মাঝারে, উড়ে উড়ে হৃদ মাঝারে, উড়ে যায় আবার কোন সুদূরে। বনের পাখি মনে এসে গান করে, বনের পাখি মনে এসে গান করে। আমি পাখি ছিলাম, গানটা আপনি গাইলেন। এখন আমরা যে পাতার জন্য যে নীরবতা পালন করলাম, কিন্তু এখন পাতাগুলো কিন্তু হলুদ হয়ে যাচ্ছে, পাতাগুলো মরে যাচ্ছে, বৈশ্বিক উষ্ণতা বেড়ে যাচ্ছে। আমাদের এই পাতাগুলোকে সংরক্ষণ করতে হবে, পাতাগুলোকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। যে একটি পাতার সঙ্গে আরেকটি পাতার যে ঘর্ষণ, সে শব্দ কিন্তু শোনা যায়। একটু যদি আমরা ওই যে আমরা যে নীরবতা পালন করেছি, হ্যাঁ, হ্যাঁ। শুধু নীরবতা পালন করলে হবে না, কানটা পাততে হবে। হ্যাঁ হ্যাঁ, আমি আমরা সেটাই কান বলছিলাম। পেতেছিলাম কিনা সেটা একটা বিষয়। মানে আরেকটা আমার এই কাছে- মানে আরেকটা কিছু খুলে দিতে হবে, এই চক্ষুর বাইরে আরেক চক্ষু, পঞ্চেন্দ্রিয়। আমি এখানে যখন ঢুকেছি তখন আমার মনের দরজা অলরেডি খুলেই দিয়েছি। মনের জানালা খুলে কি দেখা গেল সেখানে? যেটা দেখা গেল যে আমি সবকিছু ক্লিয়ার দেখছি। যেমন আমি আমার যেসব শহরে আমরা থাকি বা যেসব এরিয়াতে আমরা থাকি, সেখানে মানে এত নিট অ্যান্ড ক্লিন, এত পরিষ্কার ঝকঝকা আমি দেখতে পাই না সচরাচর। ইনফ্যাক্ট আমি মাঝে মাঝে চশমাও পরি, কিন্তু এখানে আমার দেখে মনে হচ্ছে আমার চোখের পাওয়ার কোনো রকম কোনো ল্যাকিংস নেই। আমি দূরের স্ক্রিনে টিভির ক্রিকেটের স্কোর দেখি, তখন আমার চশমা পড়তে হয়, কিন্তু এখানে মনে হচ্ছে আমি মাইলকে মাইল দূরে দেখতে পাচ্ছি। এই চেঞ্জটা কেন আমরা সেখানে পাবো না, এবং আমাদের পাওয়া উচিত। ইনফ্যাক্ট হয়তো আমরা 50% লাইফ চলে এসেছি, কিন্তু নতুন যারা আসছে তাদেরকে তো আরো বেটার ফিউচার দেওয়া উচিত। হ্যাঁ, পাতাগুলো যেমন বিবর্ণ হয়ে গেছে, জীবনগুলো কেমন যেন আমাদের একটু বিবর্ণ আকার ধারণ করছে। এবং একটু খেয়াল করে দেখবে যে আমরা কথা বলছি, সামনে এই যে গাছগুলো আছে, ওখান থেকে যে পাতাগুলো বিবর্ণ হয়ে গেছে, যেটা রিঙ্কু বলছিল যে যেহেতু তারা পড়ছে, হ্যাঁ, সেটাকে আমরা ওই যে নাচের কথা বলছিলাম, নৃত্যের কথা বলছিলাম,
সেই ভঙ্গিতেই কিন্তু আস্তে আস্তে নিচে এসে পড়ছে। এই ভঙ্গিটা আমরা ঢাকায় দেখতে পাই, কারণ ফুলের টপ থেকে একটা পাতা পড়ে গেলে ওইটা দেখবো কতটুকু, ওই মুহূর্তটা তো ধরাটাই মুশকিল। স্কুলের মানে ছাত্রছাত্রীদের মতো ও হাত তুলছে, একটু কথা শুনি। আমি যখন কলকাতাতে যখন নৃত্যশালাতে আমি শেখার পর্যায়ে আছি, তখন আমার সাথে আমার একজন মেল ফ্রেন্ড ছিল, যেটা ব্যাপার যে থাকার মধ্যে তাক থেকে শুরু করে আমি একটু ক্লিয়ার করছি, তখনও তো ছেলে বন্ধুর মানেই বুঝি না। হ্যাঁ, তার আচ্ছা, থেকে তাহলে কিছু তুমি ব্যাপার বন্ধু আর বান্ধবী বলো, তাইলে হ্যাঁ, ওর তো বয়ফ্রেন্ড বলবে না। ছেলেটার মধ্যে না একটু অ্যাটিটিউড প্রবলেম ছিল। বক্স কেমন ছিল? লাইক আমি যেটা যা করতাম ও আমার থেকে ভালো তা করতো। মানে মুদ্রা। হ্যাঁ সেটা হচ্ছে শিল্পী। হ্যাঁ, আমি তো সেটাই বলছি। হাফ হাফ নাকি? আমি বলতে চাচ্ছি হাফ হাফ। আমাকে চেষ্টা করতে আমি কিভাবে বলবো, এই। স্টোরিটা সুন্দর। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, তো গল্প আমি ওর শুনছি। মুখটা চাপা দিচ্ছি, তুমি বলো না। রেডি, তো মুখটা দেন চাপা। একটা টাইমে আমি দেখছি আমি যেই মুদ্রাটা আমার যতটুকু যা তা আমার থেকে বেশি। হ্যাঁ, এবং প্রত্যেকটা মুদ্রাতে সে মানে কথা আবেগ সব চলে আসে। আমি শুধু তার মুদ্রার দিকেই তাকিয়ে থাকতাম, শুধু অতটুকুই আমাকে আমার ভালো লাগতো। মুদ্রা বিনিময়ের না, এরকম কোনো কিছু না। আর এইসব তো তখন আমার মধ্যে বোঝার কোনো ব্যাপারই আসে না। ও তো যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে যে মা বলে বাবা কি দাও? একটা টাইমে সে আমাকে প্রপোজ করলো। ও আচ্ছা, এই কিন্তু প্রপোজ হয়ে গেছে। আচ্ছা, এখন ফুল আসবো আমরা। একটা টাইমে সে আমাকে প্রপোজ করলো। প্রপোজটা ব্যাপারটা এরকম ছিল যে তুমি কি দেখাতে পারো কিভাবে? না আফরি, তুমি কি কখনো আমার মধ্যে অন্য কোনো রূপ পাও না? থ্যাংক ইউ। আমি এই প্রশ্ন, এই ঠিক এই সিকোয়েন্সে একটা গান আছে এখানে। আচ্ছা আচ্ছা, এই দাদা ওইটা নাচো। হ্যাঁ, মাঝখানে। হ্যাঁ, মাঝখানে। হ্যাঁ, কথা তো শেষ, না, না, তারপর গল্পটা তো আবার। শেষ করতে পারলাম না। না, please। মানে নাচের বিরতির পর আমরা কথাটা শুনবো। রিঙ্কু গান করুক আর তুমি, কারণ তুমি যে নৃত্যশিল্পী সেটা তো আমাদের দেখতে হবে। বাহ, আফরি। থ্যাংক ইউ। গন্ধে আমার ঘুম আসে না, গন্ধে আমার ঘুম আসে না, ছটফট করে পরাণ খান, বন্ধু একটা ফুলের বাগান, আমার বন্ধু একটা ফুলের বাগান। বাহ, লাভলি। থ্যাংক ইউ। ঘরে থেকেও কি একলা হওয়া যায়? আমার তো কিছুই ভালো লাগে না। আগেই পড়ে গেছে। অভিনেত্রী অভিনেত্রী অভিনেতা, এই মঞ্চ নাটক বিশ্বময়, ভবরঙ্গ নাট্য মঞ্চে